এই পার্টের শুরুতে আমাদের দেখানো হয় কিছু লোক একটা পালকি নিয়ে যাইতাছে, যেখানে থাকা একটা লোক বুঝতে পারে যে আকাশের অবস্থা তেমন ভালো না। এক্সকিউজ মি মাই লেডি, মনে হইতাছে আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসার আগেই আমাদেরকে আশ্রয় নিতে হইব। ও তাই নাকি, ধন্যবাদ তোমাকে বলার জন্য। কিন্তু তারপরে এরা দেখতে পায় যে এদের আশেপাশে হঠাৎ করে অনেক কুয়াশা আসতে শুরু করে দেয়, যে কারণে তারা পরিষ্কারভাবে কোনো কিছুই দেখতে পায় না। আর তখনই তারা অদ্ভুত একটা শব্দ শুনতে পায়, আর তাদের সামনের দিক থেকে অনেক বেশি আলো আসতে শুরু করে। আর এই আলোর কারণে চারদিকে আশেপাশে কাঁপতে শুরু করে দেয়। আর তারপরে আমরা দেখতে পাই সেখানে একটা ব্লাস্ট হয়, আর ব্লাস্ট শেষ হওয়ার পরে আমরা সেখানে শুধু পালকির ভাঙা টুকরাগুলোকে দেখতে পাই। এদিকে ভিলেজের মধ্যে আমরা সুনাডের সামনে নারুতো, কিবা আর হিনাটাকে দেখতে পাই। সুনাডে বলে যে লেডি কায়ো যখনই তার বাড়িতে ফিরে যাইতেছিল তখনই তার উপরে আক্রমণ করা হয়, আর সে যখন ফিরে যায়নি তখন তার পরিবারের লোকেরা তাকে খুঁজে বের করার চেষ্টা করে, আর তারা শুধু পালকির ভাঙাচুরা টুকরাকে খুঁজে পায়। তার মানে হইতাছে যে লেডি কায়ো আর তার সঙ্গীরা একেবারে গায়েব হয়ে গেছে। তো এখন এই টিমের কাজ হইতাছে তাকে খুঁজে বের করা। কিবার নাক আর হিনাটার চোখ এই মিশনের জন্য একেবারে পারফেক্ট। আর নারুতো কি, নারুতো আজাইরা বৈশা লইছে, এই জন্য নারুতো কেউ নিয়ে যাও। কি আপনি আজাইরা মানে কি বুঝাইতে চাইতাছেন আমারে? আপনি কি বলতে চাইতাছেন আমি কোনো কাজ করি না? সুনাডে বলে হ্যাঁ আমি এটাই কইতাছি। আর এটা শোনার পরে তো নারুতো একেবারে কাইট হইয়া যায়। কিন্তু হিনাটা বলে আমার মনে হয় যে নারুতো খুব ভালো কাজ করে। তো নারুতো হিনাটাকে বলে যে হিনাটা, এখন তুমি গ্র্যান্ডমা সুনাডেকে বলো যে আমার মধ্যে কি কি প্রতিভা আছে, তোমার লজ্জা পাওয়ার দরকার নেই, তুমি মন খুলে বলতে পারো। তখন হিনাটা বলে যে আমাকে চিন্তা করতে দাও। আর হিনাটা চিন্তা করতেই থাকে কিন্তু একটা কিছু বলতে পারে না। আর এতে নারুতো বিরক্ত হয়ে যায়, ভাই হিনাটা এরা কিন্তু এত কঠিনও না। আর এরা সবাই তো হামি দিতে ব্যস্ত ছিল। সুনাডে বলে যে হইছে হইছে, তোর নাটক করা বন্ধ কর। তবে নারুতো জিজ্ঞাসা করে এই মিশনের মধ্যে আজব কিছু তো নাই, মানে আপনি বুঝতে চাইতেছেন না এই মিশনের মধ্যে তো কোনো ভূতের সাথে ফাইট করতে হইতো না? কি নারুতো তুই কি ভূতকে ভয় পাস নাকি? একটু ভয় পাই আর কি। আচ্ছা বুঝতে পারছি, তোদেরকে যে মিশন দিছি তোরা তাড়াতাড়ি করে ওই মিশনের মধ্যে যা। কিবা জিজ্ঞাসা করে আচ্ছা ঠিক আছে আমাদেরকে কোথায় যাইতে হইব? তখন সুনাডে বলে যে কুরিসাকি পাস, যেটার বাংলা অর্থ হইতাছে গারবাঙ্গা অথবা মাথা ভাঙ্গা, এরকম কিছু আর কি। নারুতো বলে কুরিসাকি পাস মানে আপনি বলতে চাইতেছেন যে ঘাড়ভাঙ্গা? আমি জানতাম যে এর মধ্যে কিছু ঝামেলা আছে। এতে সুনাডে অনেক বেশি রেগে যায়, আরে গাদা তুই যদি ভূতে ভয় পাস তাইলে কাজ করবি কেমনে? আমারে বিরক্ত করা বন্ধ করে জলদি আমার অফিস থেকে বাইর হ, নাইতে তখন একেবারে লাল কইরা দিমু। আর ভাই এতে নারুতো ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে পালাতে শুরু করে দেয়, যে আমি ভূতের সাথে ফাইট করতে রাজি আছি, আপনার মায়ের খাইতে রাজি নাই। যাই হোক, তারপরে আমরা ওদের তিনজনকে নিজেদের মিশনের মধ্যে যেতে দেখতে পাই। আর ওদের যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি আসতে শুরু করে দেয়। আর ওরা যখন তাড়াহুড়া করে যাইতেছিল তখন ওরা দূরে একটা পুরনো প্রাসাদকে দেখতে পায়। কিন্তু ওরা তিনজনেই অবাক যে জঙ্গলের মাঝখানে এই প্রাসাদ এলুগন্তে। নারুতো তো সেখানে যেতে চায় না, কিন্তু কিবা বলে যে আরে চল গিয়া চেক করি। আর যখন হিনাটা আর কিবা সেখানে যেতে শুরু করে দেয় তখন নারুতোরও সেখানে যেতে হয়। আর ভাই ওরা তো সামনে যাওয়ার পরে আরো বেশি অবাক, কারণ এই প্রাসাদ অনেক বড় ছিল। নারুতো বলে যে ভাই আমার আরো আজব লাগতেছে, চল আমরা বাইরেই থাকি। আরে নারুতো তুই কি আসলেই ভূতে ভয় পাস নাকি? আরে না না না, তুই এই মনে করিস না আমি ভয় পাই না। নারুতো তুমি চিন্তা করো না, আমি আছি না। যাই হোক, তারপরে ওরা তিনজনে গেটের সামনে চলে আসে আর গেট নিজে নিজেই খুলে যায়। ভাই তোমরা দেখছো গেট নিজে নিজেই খুলে গেছে। যাই হোক, তারপরে ওরা তিনজনে ভিতরে ঢুকে যায়, আর ভিতরে ঢুকার সাথে সাথে গেট আবার নিজে নিজে বন্ধ হয়ে যায়। ভাই নারুতো তো একেবারে ভয় পাইয়া যায়। হিনাটা বলে যে সরি আমরা ভিতরে আইছি, কিন্তু কেউ কি আছে? ওরা নোটিস করতে পারে যে আশেপাশে বাতি জ্বালানো ছিল কিন্তু কোনো লোক ছিল না। আর তখনই আকামারু হঠাৎ করে একদিকে যেতে শুরু করে দেয়। ওরা তিনজনেও আকামারুর পিছনে পিছনে যায়, কেউ কি আছে? আর ওরা দেখতে পায় যে সেখানে খাবার রাখা ছিল যেগুলো এখনো গরম। আর নারুতো তখন সেখানে একটা বিশাল বড় ছবি দেখতে পায়। নারুতো বলে যে এই লোকটাকে দেখতে তো অনেক বেশি ভয়ানক রে ভাই, এটা হতে পারে এই ক্যাসেলের মালিক? আমি জানি না ভাই, তার মানে তো সে রাজা তাই না? এদিকে নারুতোর ওই ছবিটা দেখে অনেক বেশি আজব লাগে। আর তখন আমরা দেখতে পাই যে ওই ছবির চোখটা ঘুরে নারুতোর দিকে তাকায়। আর ভাই নারুতোর তো গান ফেটে যায় এটা দেখার পরে। ভাই আমারে বাসা, আমারে কেউ বাসা, আমার দিকে চাইছে। নারুতো তুই কি চিল্লাইতাছস কে? নারুতো বলে যে কিবা দেখ ওই পেন্টিং এর চোখ আমার দিকে তাকাইছে। আরে গাদা পেন্টিং নড়ে না, মিছা কথা কওয়া বন্ধ কর। যাই হোক, তখন হিনাটাও একটা জিনিস নোটিস করতে পারে, এই টেবিলটা 7 জনের জন্য সাজানো ছিল। হিনাটা বলে যে আমরা যাদেরকে খুঁজে বের করতে আইছি তারাও মোটমাট 7 জন ছিল, তার মানে হইতাছে লেডি আর তার সাথীরা এখানেই থাকতে পারে। এই জন্য হিনাটা আইডিয়া দেয় যে ওরা আলাদা আলাদা গিয়ে খুঁজে বের করবে। কিন্তু নারুতো বলে যে আলাদা আলাদা যাওয়ার দরকার আছে, আমরা তো একসাথেই যাইতে পারি। কিন্তু কিবা বলে যে আরে নারুতো তুই কি পাগল হয়ে গেছস নাকি, কাজে মনোযোগ দে, ভয় পাওয়া বন্ধ কর। যাই হোক, তারপরে ওরা এক এক করে ভাগ ভাগ হয়ে যেতে শুরু করে দেয়। আর তখন আমরা দেখতে পাই যে আসলেই কেউ ওই পেন্টিং এর ভিতর থেকে ওদের উপরে নজর রাখতাছিল। আমাদের দেখানো হয় যে নারুতো একা একা যাইতাছিল
আর নারুতোর সামনে একটা স্ট্যাচু ছিল। ভাই আমারে একা পাঠাইছে, আমি তো ভয়ে একা বাথরুমেই যাইতে পারতাম না। নারুতো স্ট্যাচুর সামনে গিয়ে দাঁড়ায় যায়, যেটার ক্ষমা অনেক ভয়ানক ছিল। আর এটা দেখার পরে নারুতো সেখান থেকে তাড়াতাড়ি যেতে শুরু করে দেয়। ভাই আমি তো, কিন্তু যেখানে আইসা নারুতো দাঁড়ায় সেখানে আরো 3টা এরকম স্ট্যাচু ছিল। আর এইটা দেখার পরে নারুতো একেবারে স্ট্যাচু হয়ে যায়। আর তখনই একটা স্ট্যাচু চোখ খুলে নারুতোর দিকে তাকায়। এতে নারুতো সেখান থেকে আবারও পালায়। কিবা হিনাটা, আকামারু তোমরা কই, আমাকে বাঁচাও। এদিকে আমরা কিবা আর আকামারুকে দেখতে পাই। আকামারু কিছু একটার গ্রান পায়, যেটা একটা মানুষের গ্রান ছিল। তো কিবা ওই গ্রানকে ফলো করে একটা রুমের ভিতরে ঢুকে, কিন্তু ভিতরে যাওয়ার পরে দেখতে পাই সেখানে কেউ নাই। কিন্তু হঠাৎ করে কিবা যে রুমের ভিতরে ছিল সেটার দরজা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে সিলিং নিচে নামতে শুরু করে, কিবার পায়ে থাকা জমিন কাঁপতে শুরু করে দেয়। আর একটা মুখ বের হয়ে আসে কিবাকে গিলে ফেলার জন্য। তখনই সিন শিফট হয়ে যায় হিনাটার উপরে। হিনাটা একটা লাইব্রেরির মধ্যে ছিল। হিনাটা আশেপাশে দেখতে শুরু করে দেয়, তখন 3টা স্ক্রোলকে দেখতে পায়। হিনাটা সেখান থেকে একটা স্ক্রোলকে খোলে, যেটার ভিতরে এই ক্যাসেলের ইতিহাস সম্পর্কে লেখা ছিল। 50 বছর আগে এই ক্যাসেলকে শত্রুরা ঘিরে ফেলে, আর ক্যাসেলকে রক্ষা করার জন্য মাত্র কয়েকজন সামুরাই ছিল। এই কারণেই ক্যাসেলে থাকা লোকেদের অনেক কম চান্স ছিল যে তারা পরের দিন সকালের সূর্য দেখতে পারবো। আর যে স্ক্রোলকে লিখেছে সে এটা সম্পর্কেও লিখেছে যে সে সবার কাছ থেকে প্রতিশোধ নেবে। যে ক্যাসেলের ভিতরে পা রাখবে তাকে সে কখনোই ছাড়বে না, সে সবাইকে খেয়ে ফেলবে। আর তখনই হিনাটা একটা শব্দ শুনতে পায়, যে বলে যে খেয়ে ফেলবো। হিনাটা পিছনে তাকায় আর দেখতে পায় যে বইয়ের যে শেলগুলো ছিল সেগুলো হিনাটাকে ঘিরে ফেলেছে। হিনাটা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বইয়ের যে শেলগুলো ছিল সেগুলো সবসময় হিনাটার সামনে চলে আসে। আর তারপরে হিনাটার সামনে ওই পেন্টিংটা আসে যেটা নারুতো দেখেছিল। আর এই পেন্টিং এর যে লোকটা তার নাম হইতাছে গোসান কুরিসাকি। আর হঠাৎ করে পেন্টিং এর ভিতর থেকে 2টা হাত বের হয়ে হিনাটাকে ধাক্কা দিয়ে দেয়। আর তারপরেই দেওয়াল হিনাটাকে গিলে ফেলে। এদিকে আমরা দেখতে পাই যে নারুতোর সামনে ওই পেন্টিংটা ছিল, যেটার ভিতর থেকে গোসান কুরিসাকি বের হয়ে আসে। নারুতো তো প্রথমে ভয় পায়, কিন্তু পরেই শুরিকেন দিয়ে আক্রমণ করে। আর তারপরে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। ভাই পালা পালা পালা। তবে নারুতোর সামনে আরেকটা দেওয়াল চলে আসে, যেগুলো আসলে দেওয়াল না ভাই, মুখ ছিল। আর তারপরে নারুতোকেও গিলে ফেলে। তবে তার পরের সিনে আমরা দেখতে পাই যে নারুতোর জ্ঞান ফিরে আসে, যেখানে নারুতো নিজের সামনেই হিনাটাকে দেখতে পায়। তো নারুতো প্রথমে হিনাটাকে জাগিয়ে তোলে নারুতো, আর তারপরে হিনাটা লজ্জা পেয়ে যায়। যাই হোক, হিনাটা যখন লজ্জা পাইতে ব্যস্ত তখনই সেখানে কিবা আর আকামারু চলে আসে। এরপরে হিনাটা ওই স্ক্রোল সম্পর্কে এদের দুজনকে বলে দেয়, যেই ক্যাসেলের ভিতরে আসবে তাকেই জীবিত গিলে ফেলা হবে। আর ঠিক তখনই নারুতো উস্তা খেয়ে পড়ে যায়। ভাই সেখানে একটা সামুরাইয়ের লাশ ছিল, যেটা দেখে তো নারুতো ভয় পেয়ে যায়। ভাই এইটা আবার কি? আর তখন তারা সেখানে এইরকম আরো সামুরাইদের বডি পড়ে থাকতে দেখতে পায়, যাদের পরনের আর্মার দেখার পরেই হিনাটা বুঝতে পেরে যায় যে এরা হইতাছে কুগিসাকি ক্লেনের। এগুলো দেখার পরে নারুতো বলে যে ভাই চল তাড়াতাড়ি করে এখান থেকে পালাই। যাই হোক, ওরা যাইতে যাইতে আরো একটা আর্মারের সামনে চলে আসে। আর এই যে আর্মারটা সে ওই পেন্টিং এর মধ্যে ছিল, মানে হইতাছে যে গোসা কুগিসাকির আসল দেহ। নারুতো তো ভাই ঢুক গিলতে শুরু করে দেয়। আর তখনই হঠাৎ করে ওই জিনিসটা গলতে শুরু করে দেয়। আর এটা দেখার পরে তো ওদের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তখন হিনাটা নিজের ব্যাকুগানের ব্যবহার করে। আর হিনাটা দেখতে পায় যে আশেপাশে ওদের যে দেওয়াল রয়েছে সেগুলোর মধ্যে চাকরা। তখন হঠাৎ করে ওই দেওয়াল নড়াচড়া করতে শুরু করে দেয়, যেমন মনে হইতাছে যে এগুলো জীবিত। হিনাটা তখন নিজের জেন্টাল ফিস্ট ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। দেওয়ালটা হিনাটাকেই ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। হিনাটা তুমি কি ঠিক আছো? নারুতো বলে যে আমি এইরকম জিনিস এর আগেও একবার দেখছি। পারবিসেস ঠিক এইরকম জিনিসকেই সামান করছিল, যেটা আসলে একটা মাউন্টেন টোডের প্যাট ছিল। তার মানে হইতাছে এটাও কি একটা প্যাট নাকি? নারুতো বলে যে আমরা তার কি ক্ষতি করছিলাম যে সেই ফাঁদকে রাখা গেছে। আর তখনই তারা একটা চিৎকারের শব্দ শুনতে পায়। আর ওই চিৎকারের জায়গায় আসার পরে দেখতে পায় যে এখানে ওই লোকেরাই ছিল যাদের ওরা খুঁজতে আইছে। নারুতো তখন মেয়েটাকে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু বের করতে পারে না। কিবা বুঝতে পারে যে এই দেওয়াল তো ওদেরকে অ্যাবজর্ব করে ফেলতাছে, আর যদি ওরা কিছু না করে তাহলে ওদেরকেও এইভাবেই গিলে ফেলবো। আর এই জন্য কিবা তখন নিজের ফ্যাং ওভার ফ্যাং এর ব্যবহার করে দেওয়ালের মধ্যে একটা গর্ত করে বের হয়ে আসে। আর কিবার সাথে সাথে নারুতো আর হিনাটাও বের হয়ে আসে, কিন্তু ওরা বের হওয়ার সাথে সাথেই গর্তটা বন্ধ হয়ে যায়। আর তখন ওই ক্যাসেল কথা বলতে শুরু করে, আমি হইতাছি ক্যাসেল, আর গোসা কুগিসাকি আমাকে অর্ডার করছে যেই এই ক্যাসেলের ভিতরে ঢুকবো তাকে আমি গিলে খেয়ে ফেলবো। আর তখনই ওই ক্যাসেল আবার ওদেরকে খেয়ে ফেলার চেষ্টা করে। ক্যাসেলের ভিতর থেকে আজব ধরনের টেন্টিকলস বের হয়ে আসে। ভাই আমরা এখন কি করবো? আমরা এখান থেকে পালামু কেমনে? আর বাকিদেরকে বাঁচামু কেমনে? আমি জানি না নারুতো। কিবা বলে যে এখানে যদি কোনো একটা সামানিং ক্রিচারকে সামান করা হয়ে থাকে তাহলে যে কোনো একটা কন্ট্রাক্ট তো থাকবেই। আমাদেরকে ওই কন্ট্রাক্টকে খুঁজে বের করে এটা যেখান থেকে আইছে সেখানে পাঠাই দিতে হইব। আর এরপরে হিনাটা নিজের ব্যাকুগানের ব্যবহার করে আশেপাশে চেক করতে
হতে শুরু করে। আর তখন হিনাটা একেবারে উপরে একটা স্ক্রোল দেখতে পায়, একেবারে উপরে ক্যাসেলের টাওয়ারের মধ্যে। কিন্তু ভাই নারুতো বলে যে আমরা হেন যামু কেমনে ভাই। আর হিনাটার সেটা দেখার সাথে সাথে সবকিছু একেবারে আগের মতো হয়ে যায়। তবে ঠিক তখনই সেখানে একটা দরজা খোলে আর সেটার ভিতর থেকে একটা সামুরাই বের হয়ে আসে। এটা তো গোসা কুরিসাকি। কিন্তু নারুতো বলে যে না, আমি এটা বিশ্বাস করি না, এটা ভূত। তবে গোসা কুরিসাকি ওদের দিকে আক্রমণ না করে সেখান থেকে যেতে শুরু করে দেয়। আর তখন ওরা তিনজনও সেটার পিছনে পিছনে যেতে শুরু করে। কিন্তু একেবারে উপরে আসার পরে গোসা কুগিসাকি সেখান থেকে গায়েব হয়ে যায়। আর ওরা তখন সেখানে অনেক বড় একটা স্ক্রোলকে দেখতে পায়। কিন্তু এই স্ক্রোলকে নেওয়ার আগেই আবারও দেওয়াল নড়াচড়া করতে শুরু করে দেয়। নারুতো এই স্ক্রোলকে খোলে আর দেখতে পায় যে সেটার ভিতরে অনেকগুলো কন্ট্রাক্টের নাম লেখা ছিল। আর তখন ওরা জানতে পারে এই ক্যাসেলটা হইতাছে আসলে একটা গিরগিটি। কিবা বলে যে নারুতো তাড়াতাড়ি কর, আমাদের এখান থেকে বের হইতে হইব। কিন্তু ভাই নারুতো যে এত বুদ্ধিমান তুমি চিন্তাও করতে পারবা না। নারুতো বলে যে আমরা এখন এটার পেটের ভিতরে আছি। নারুতো বলে যে কি হইব যদি এটা যেখান থেকে আইছে সেখানে আমি এটাকে ফেরত পাঠিয়ে দেই, কিন্তু যদি এটা সাথে সাথে আমাদেরকেও সেখানে নিয়ে যায়, কিন্তু এখন ওদের কাছে কোনো রাস্তা নাই, যে কোনো একটা কিছু করতেই হইব। এই কারণে নারুতো এই স্ক্রোলকে একেবারে ছিঁড়ে ফেলে, কিন্তু এতে কিছুই হয় না। আর পেটটা নড়াচড়া করতে শুরু করে দেয়, যে কারণে নারুতো গৈরায় গিয়ে নিজের কুনাইকে ওই পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। আর তখন সেখান থেকে জুস বের হতে শুরু করে। কারণ হইতাছে এই জায়গাটা দুর্বল ছিল। হিনাটা বলে যে নারুতো এই জায়গাটা দুর্বল। আর তখন নারুতো নিজের শ্যাডো ক্লোন জুৎসু তৈরি করে আর শ্যাডো ক্লোনের মাধ্যমে একটা রাসিঙ্গান বানাতে শুরু করে দেয়। আর ওই রাসিঙ্গান দিয়ে আক্রমণ করার কারণে সেখানে ছিদ্র হয়ে যায়। ওরা তিনজনেই ওই ছিদ্র দিয়ে বের হয়ে আসে, যেখানে গাছের মধ্যে ল্যান্ডিং করে কিবা, মাটির মধ্যে ল্যান্ডিং করে হিনাটা, আর নারুতো হইতাছে ইউনিক। নারুতো নিজের চেহারার মাধ্যমে ল্যান্ডিং করে। আর তারপরে আমরা দেখতে পাই যে ওই যে জিনিসটা যেটা ওদের সবাইকে খেয়ে ফেলছিল সেটা গায়েব হয়ে যায়। আর বাকি 7 জনকেও এখানেই রেখে যায়। যাই হোক এখন ওরা কোনোভাবে এখান থেকে বেঁচে গেছে, এই জন্য ওরা খুশি। যাই হোক এখন ওদের মিশন শেষ, ওরা ভিলেজে ফিরে যাইব। আর তার পরের সিনে আমাদের নারুতোকে দেখানো হয় নারুতো হোকাগের অফিসে যায়। আর আমরা দেখতে পাই যে সেখানে নারুতো অনেক বেশি চিন্তিত। আমরা জানতে পারি যে সুনাডে নারুতোর মেডিকেল রিপোর্ট দেখতেছে। নারুতো বলে যে আপনি আমাকে বলতে পারেন, চিন্তা করেন না, আমার কয়দিন ধরে একেবারেই ভালো লাগতাছে না। আর কয়দিন ধরে আমি ঠিকভাবে ট্রেনিংও করতে পারতাছি না। আমি জানি যে আমার সাথে কিছু তো একটা সমস্যা হইছে। আমি তো 5 বলের বেশি ইচিরাকুর রামেনও খাইতে পারতাছি না। আমার যে কোনো একটা ভয়ানক রোগ হইছে, তাই না? প্লিজ আমাকে তাড়াতাড়ি বলেন যে আমার কি হইছে, আমি আর কয়দিন বাঁচতে পারবো। নারুতো তুই চুপ থাকবি, তুই একেবারে ঠিক আছস। আর নারুতো যখন রিপোর্টের দিকে তাকায় তখন নারুতো একেবারে অবাক হয়ে যায়। কি আপনি রকলির রিপোর্ট দেখতাছেন? সুনাডে বলে যে রকলির মেডিকেল চেকআপের জন্য আসার কথা ছিল, কিন্তু আইতাছে না। কিন্তু নারুতো বলে যে আমার কি হইছে? সুনাডে বলে তোর রোগ হইতাছে, তুই এখন একটা গাদা, যা এখনই এখান থেকে বাইর হ। আর সুনাডে নারুতোকে সেখান থেকে বের করে দেয়। এদিকে আমরা দেখতে পাই টেনটেন আর নেজি নারুতোর জন্য অপেক্ষা করতেছিল। আর নারুতোর এখানে আসার পরে নেজি ভাব দেখায় সেখান থেকে চলে যায়। তখন টেনটেন বলে দেয় নারুতো রকলিকে কোথায় পাইতে পারে, আর সেটা হইতাছে রকলির ডোজোর মধ্যে। আমরা দেখতে পাই যে এখানে রকলি পুশ আপ নিতাছে, সেটাও শুধু 2 হাতের ব্যবহার করে। ভাই নারুতো তো রকলিকে এইভাবে ট্রেনিং করতে দেখে একেবারেই অবাক। কিন্তু এইভাবে ট্রেনিং করতে করতে রকলি হঠাৎ করে শুয়ে পড়ে। লি তুই কি ঠিক আছস? কিছু হয় নাই, আমি এখনো ঠিক আছি। নারুতো জিজ্ঞাসা করে তুই নাকি তোর মেডিকেল চেকআপের জন্য যাওয়া বন্ধ করে দিছস? রকলি বলে যে ও আমি হয়তো ভুলে গেছি, কারণ আমি কয়দিন ধরে অনেক ভালো ফিল করতাছি। তবে রকলির চেহারা দেখে মনে হয় যে রকলি মিছা কথা কইতাছে। এই জন্য ওরা দুজনে রকলিকে হাসপাতালের মধ্যে পাঠিয়ে দেয়, যেখানে সুনাডে রকলিকে বলে যে তোর আরো বেশি করে রেস্ট নিতে হইব, ট্রেনিং নেওয়া বন্ধ কর। তোর ইনজারি কিন্তু অনেক বেশি খারাপ ছিল, যদি তুই ঠিকভাবে রেস্ট না নেস তাহলে কিন্তু এটা আবারও চলে আসবো। আর রকলি তো এখানে নিজের চাপাই মারতে শুরু করে যে আমি আমার নিয়মে চলি। কিন্তু এটা শোনার পরে সুনাডে রেগে যায়। ঠিক আছে ট্রেনিং কর, কিন্তু তোর ভালোভাবে রেস্ট করতে হইব। আর তুই হিডেন লোটাসের ব্যবহার করতে পারবি না যতদিন আমি না কমু। ভাই রকলি তো ভয় পেয়ে যায়। আচ্ছা ঠিক আছে। তখন নারুতো আর টেনটেন দেখতে পায় যে রকলি মন খারাপ করে বের হয়ে আসে আর ওদের সাথে কথাও বলে না। এই জন্য নারুতো আর টেনটেনের মনে হয় যে রকলির রিপোর্টের মধ্যে কিছু একটা খারাপ আইছে। আর এইটা শোনার পরে তো নারুতো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আর এরপরে আমরা দেখতে পাই যে এখানে রকলি গাইসেন্সের সাথে ট্রেনিং করতেছে। আর এখানে রকলি পুরা 500 পুশ আপ মারে, আর আমার 25টা মারার পরেই অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্যই বলে যে নো পেইন নো গেইন। আর তখনই হঠাৎ করে রকলি সেখানে একটা নিনজাকে দেখতে পায় যে তাইজুৎসু ট্রেনিং করতেছিল। গাইসেন্সে এইটা আবার কে? আর তখন আমরা গাইসেন্সের কাছ থেকে জানতে পারি যে ওর নাম হইতাছে ইয়াগুরা, আর ওই 1 সপ্তাহ ধরে গাইসেন্সের সাথে ট্রেনিং করতেছে। তুমি রকলি তাই না? আমি শুনেছি যে তুমি খুবই দক্ষ। গাইসেন্সে আমাকে তোমার সম্পর্কে অনেক কিছু বলেছে। গাইসেন্সে রকলি কি আমার সাথে ট্রেনিং করতে পারবো? আর গাই তো সাথে সাথে বলে দেয় যে তাহলে শুরু করো। কিন্তু গাইসেন্সে লি তুমি বলেছিলে না তুমি ট্রেনিং করতে চাও, এই জন্য এটাই হইতাছে তোমার সবচেয়ে ভালো ওয়ার্ম আপ। আর ঠিক তখন সেখানে নারুতো আর টেনটেনও চলে
চলে আসে, যেখানে আসার পরে ওরা দেখতে পায় যে রকলি আর ছেলেটা সামনাসামনি ছিল। এটা দেখার পরে ওরা দুজনে তো একেবারে অবাক, কিন্তু মাইট গাই বলে যে হা 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 হা, আমি চাই যে তোমরা দুজনে পুরো চেষ্টা করো জিতার জন্য, তো চলো শুরু করো। আর তারপরেই ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর ওদের মধ্যে একেবারে সমানে সমানে ফাইট হতে শুরু করে। তখন রকলি ইয়াগুরার উপরে লিভ হারিকেনের ব্যবহার করে, যেটাকে ইয়াগুরা ডচ করে ফেলে। তারপরে রকলি আবারও আরেকটা কিক করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে আমরা রকলির চিল্লানোর শব্দ শুনতে পাই। রকলি পায়ের মধ্যে ব্যথা পাইছে, যে কারণে রকলি শুয়ে পড়ে, আর গায়ে ওদের লড়াইকে থামিয়ে দেয়। নারুতো জিজ্ঞাসা করে যে কি হয়েছে, এটা আবার কি ছিল? গায়ে বলে যে এটা একটা ক্রস ব্লক ছিল। ইয়াগুরা, তুই এটা কই থেকে শিখছস? তবে ইয়াগুরা তখন বাহানা মারতে শুরু করে। আসলে ইয়াগুরা করছে কি, নিজের হাঁটু আর কোনি দিয়ে রকলির পাকে ব্লকও করছে, আবার অ্যাটাকও করছে। আর এই ক্রস ব্লক অ্যাটাকের কারণে অনেক সময় অপোনেন্টের হাড় একেবারে ভেঙে যায়। ইয়াগুরা এখানে এসে রকলিকে সরি বলতে শুরু করে। গায়ে রকলির পায়ে থাকা ওয়েটকে খুলে ফেলে আর বলে যে যদি এটা না থাকতো তাইলে হয়তো রকলির পা ভেঙে যাইতো। কিন্তু তখনও রকলি আবারও ফাইট করতে চায়, কিন্তু তখনও রকলি ট্রেনিং করতে চায়, কিন্তু গায়ে নিষেধ করে দেয়। আর ভাই নারুতো তো রকলির উপরে রেগে যায়, শালা তুই যদি নিজের স্বাস্থ্যের খেয়াল না রাখোস তাইলে কেমন হইব? কিন্তু হয়তো চিন্তিত হয়ে পড়ে যে রকলি এত ভারী ভারী ওয়েট পরার পরেও এত তাড়াতাড়ি মুভ করছে কেমনে। তারপরে আমাদের হসপিটালের সিন দেখানো হয়, যেখানে সাকুরা রকলির পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দেয়। আর ভাই রকলি তো পুরা লালে লাল। থ্যাংক ইউ সাকুরা। যাই হোক, রকলি আবার সেখান থেকে যাওয়ার সময় সাকুরাকে জিজ্ঞাসা করে যে আমি আবার কবে ট্রেনিং করতে পারবো। তখন সাকুরা ও রকলির উপরে রেগে যায়, তোর কি মাথা খারাপ হইছে? তোর এখন শুধু রেস্ট নিতে হইব, আর কোনো কিছুই না। আর রকলি যখন যাইতাছিল তখন নারুতো টেনটেন আর নেজিকে রামেন শপের মধ্যে দেখতে পায়, যেখানে ওরা রকলির সম্পর্কেই কথা বলতাছিল। টেনটেন আর নারুতো এখানে নেজিকে বলে দেয় যে কিভাবে একটা নতুন ছেলে এসে রকলিকে হারিয়ে দিয়েছে। নেজি তো এটা শোনার পরে একেবারে অবাক হয়ে যায়। তবে নেজি তখন বলে রকলি যদি এই ছোট বিষয় নিয়ে চিন্তিত করে তাহলে রকলির সবকিছু ছেড়ে দেওয়া উচিত। দেখ, যখন রকলি ছোট আসিল তখন সবাই কইছে যে রকলি নিনজুৎসু জানে না, জ্ঞানজুৎসু জানে না, এই কারণে রকলি কখনোই একটা নিনজা হইতে পারতো না। কিন্তু রকলি নিজের হার্ডওয়ার্কের মাধ্যমে প্রমাণ করে দিছে যে রকলি সবার থেকে আলাদা। এই জন্য আমি এটা বিশ্বাস করি যে যদি রকলি সুস্থ হয়ে যায় তাহলে রকলি আমাদের সবাইকে সারপাস করে দিতে পারবো। আর ভাই বাইরে থেকে রকলি এগুলো শোনার পরে তো একেবারে মোটিভেটেড হয়ে যায়। কিন্তু তখন টেনটেন বলে যে তবে সুস্থ হওয়ার আগে যদি রকলি এইভাবে ট্রেনিং করে তাহলে ওর পার্মানেন্ট ইনজারি হয়ে যেতে পারে। কিন্তু নারুতো তখন রেগে যায়, তোমার এত বেশি চিন্তা করার দরকার নাই। আর ভাই রকলি এগুলো শোনার পরে প্রথমে তো হাসতে শুরু করে, কিন্তু পরে আবার পার্মানেন্ট ড্যামেজের কথা চিন্তা করে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। যাই হোক, নারুতো টেনটেনের কথা শুনে রেগে রয়েছে। টেনটেন বলে যে সরি। টেনটেন বলে যে আমি রকলির উপরে অনেক বেশি গ্রেটফুল। আর তারপরে এই টেনটেন ওদের ট্রেনিং সম্পর্কে বলতে শুরু করে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অলরাইট, আজকে আমি তোমাদের সবাইকে শিখাবো যে সেলফ রুলস মানে নিজের নিয়ম সম্পর্কে। ইয়েস ইয়েস ইয়েস, আমি আগে সেন্সে, আমি আগে। যেটাই হোক না কেন আগে আমারে শিখান সেন্সে। মাইট গাই বলে যে যখন তুমি ধীরে ধীরে বড় হবে বুঝতে পারবে যে দুনিয়ার মধ্যে অনেকগুলো নিয়ম কানুন আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতাছে নিজের বানানো নিয়মগুলো। আর তার পরের দিন মাইট গাই ওদের জন্য উপহার নিয়ে আসে, আর সেটা হইতাছে এইটা। রকলি তো এটা দেখার পরে একেবারে ইমপ্রেস, কিন্তু টেনটেন আর নেজির অবস্থা খারাপ। রকলি তো আবারও নাচতে শুরু করে দেয়, আমি আগে সেন্সে, আমি আগে সেন্সে। আর এটা শোনার পরে নারুতো বলে যে হ্যাঁ, গাই সেন্সের কাপড়গুলো অনেক বেশি কমফোর্টেবল। তবে টেনটেনকে এই সম্পর্কে কিছুই আর বলে না। ও বুঝতে পারছি, তাইলে তুমিও পড়ছো তাই না? নেজি বলে যে হ্যাঁ ঠিক বলছো, যদি লিস এখানে না থাকতো তাইলে আমাদের মাইট গাই সেন্সের ওই কাপড়গুলো পরতে হইতো। অন্যদিকে আমরা দেখতে পাই যে সুনাডে মাইট গাইকে একটা সি র্যাঙ্কের মিশন দেয়, আর তখন গাই এই মিশনের মধ্যে নিজের সাথে আরেকজনকে নিয়ে যেতে চায়, যেটা হইতাছে ইয়াগুরা। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে লিয়ের রাস্তার মধ্যে ইয়াগুরার সাথে দেখা হয়। তবে ইয়াগুরা লিকে পাত্তা না দিয়ে যেতে শুরু করে দেয়, আর তার সাথে সাথে সে লিয়ের সাথে খুব খারাপ ব্যবহার করে। আর এটাও বলে দেয় যে এইবার গাই সেন্সে লিকে মিশনে না নিয়ে ওকে নিয়ে যাইতাছে, আমাকে নিয়ে যাইতাছে, তোকে না। তো বুঝতে পারতাছস? আর হা 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 করে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। রকলি তখন বলতে থাকে যে গাই সেন্সে এটা কখনোই করবে না, কিন্তু তারপরেই রকলি দেখতে পায় যে গাই সেন্সে ইয়াগুরাকে নিয়ে ভিলেজ থেকে বের হয়ে যাইতাছে। আর এটা দেখার পরে তো রকলি নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সুনাডে লুকিয়ে লুকিয়ে অফিসের মধ্যেই মদ খাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু তার আগেই সেখানে চলে আসে শিজুনে। শিজুনে বলে যে ইয়াগুরা নাকি অনেক বেশি আহত হয়ে গেছে। তখন সুনাডে বলে যে কি, ইয়াগুরা তো রকলির সাথে একটা মিশনের মধ্যে গেছে। তবে শিজুনে জানায় যে ইয়াগুরা নাকি ভিলেজের মধ্যে আসার আগে ইয়াগুরার উপরে আক্রমণ করা হয়েছিল। তার মানে হইতাছে যে গায়ের সাথে এখন যে আছে সেটা অন্য কেউ, যে ইয়াগুরার রূপ ধরে আছে। আর তখন সুনাডে নেজি, টেনটেন এবং নারুতোকে পাঠাতে বলে, আর সুনাডে শিজুনেকে সাকুরাকে ডাকতে বলে, যেন সাকুরা লিয়ের উপরে নজর রাখতে পারে। কারণ হইতাছে যদি রকলি এই সম্পর্কে জানতে পারে তাইলে রকলিকে এখানে আটকে রাখাই যাবে না। আমরা দেখতে পাই যে
নারুতো, নেজি আর টেনটেন চাইতেছিল। টেনটেন বলে যে পাহাড়ের উপর দিয়ে একটা শর্টকাট আছে, কিন্তু সেটা অনেক বেশি ভয়ানক, গাই সেন্সে কখনোই সেখান দিয়ে যাবে না। কিন্তু আমরা দেখতে পাই যে গাই তো পাহাড়ের উপর দিয়েই দৌড়াইতেছে, আর গায়ের সাথে সাথে ইয়াগুরা, নকল ইয়াগুরাও ছিল। গাই বলে যে রকলি এই রাস্তাকে চোখ বন্ধ করেই পার করতে পারে, আর ঠিক তখনই ইয়াগুরা উপর থেকে নিচে পড়ে যায়। গাইও তাড়াতাড়ি করে নিচে নামে, কিন্তু কুয়াশার কারণে কিছুই পরিষ্কার ভাবে দেখতে পায় না। কিন্তু হঠাৎ করেই গায়ে নিজের সামনে একটা কাঠের পুতুলকে দেখতে পায়। গায়ে তো একেবারে অবাক, এই আবার কি ভাই? আর যখন কুয়াশা সরে যায় তখন আমরা দেখতে পাই যে সেখানে একটা না অনেকগুলো পুতুল ছিল। গায়ে তখন এই পুতুলগুলোর সাথে ট্রেনিং করতে শুরু করে দেয়। ভাই আমি তো ছোট থাকতে এই রকম পুতুলের সাথে অনেক বেশি ট্রেনিং করছি। তখন গায়ে আশপাশে খুঁজতে শুরু করে দেয়, আর আমরা দেখতে পাই যে একটা পুতুল হঠাৎ করে নড়তে শুরু করে। গায়ে মনে মনে চিন্তা করে যে কে এগুলো এখানে রাখছে আর তারা কি করতে চায়। ঠিক তখনই হঠাৎ করে একটা পুতুল গায়ের উপরে আক্রমণ করে, কিন্তু গায়ে সেগুলোকে খুব সহজে ডচ করে ফেলে। তারপরে এক এক করে সবগুলো পুতুল আক্রমণ করতে শুরু করে দেয়। গায়ে বলে যে টাট্টা এরকম অ্যাটাক করে আমাকে কখনো স্পর্শ করতে পারবে না। গায়ে বলে যে এই পুতুলগুলোর রেঞ্জ মাত্র 3.5 মিটার, তো আমি যদি এতটুকু দূরে থাকি তাইলে এগুলো আমাকে কখনোই হিট করতে পারবেন না। কিন্তু তখনই একটা পুতুল গায়কে বন চটকনা মারে। ভাই ওই পুতুলগুলো তো নড়তেও পারে, কি এই পুতুলগুলো নড়তেও পারে? আর তারপরে এই পুতুলগুলো চারিদিক থেকে মাইট গায়কে ঘিরে ফেলে আক্রমণ করতে শুরু করে দেয়। তবে গায় উপরে লাফ দিয়ে সেইগুলোকে সবগুলোকে ডচ করে ফেলে। হা তো তোমরা নড়তে পারো, কিন্তু মাটি থেকে উপরে আসবা কিভাবে? কিন্তু তখনই একটা পুতুল লাফ দিয়ে গায়ের সামনে চলে আসে। কি কাঠের বন্ধু, তুমি লাফও দিতে পারো? আমি তো একেবারে অবাক হয়ে গেছি। আর তারপরেই এক এক করে সবগুলো পুতুল উপরে আসতে থাকে, যেগুলো গায়কে ঘিরে বন্দি করে ফেলার চেষ্টা করে। কিন্তু গায় বলে যে না, তোমরা করতে পারবা না। আর গায়ের এই অ্যাটাকে পুতুলগুলো একেবারে টুকরা টুকরা হয়ে গেছিল। কিন্তু তারপরেই গায়ে দেখতে পায় যে এগুলো তো নিজে নিজেই জোড়া লাগতে শুরু করে দিছে, যেটা দেখার পরে গায়ে একেবারে অবাক হয়ে যায়। ভাই এগুলো কি চলতেছে? কিন্তু তারপরেই গায়ে হাসতে শুরু করে, হা 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 হা। তো এখন আমার একটু ট্রেনিং করতে হইব, তাই না? আর তারপরেই গায়ে আবার ওইগুলোকে ভাঙতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে যখন রকলি ট্রেনিং করতেছিল তখন সাকুরা সুনাডের কথা মতো রকলির উপরে নজর রাখে। এদিকে গাই সেন্স ওই পুতুলগুলোর সাথে ফাইট করতেছিল। গাই মনে করছিল যে এগুলো পুতুল, এই জন্য এগুলো মানুষের মতো ফাইট করতে পারবো না। কিন্তু তারপরেও সবচেয়ে বেশি সমস্যা হইতাছে এগুলোর সংখ্যায় অনেক বেশি, এগুলো তো শেষই হইতাছে না, এখন আমি কি করবো? আর তখনই হঠাৎ করে এই পুতুলগুলো একটার সাথে আরেকটা জোড়া লাগতে শুরু করে দেয়, আর গায়ের আশেপাশে একেবারে ঘিরে ফেলে। আর তখন আমরা দেখতে পাই যে এগুলো জোড়া লাগতে লাগতে একটা ঘর হয়ে গেছে, আর গাইসেন্সকে ভিতরেই বন্দি করে ফেলছে। এখন গাইসেন্সের সাথে কি হবে? তো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই। মাইট গায়ের সাথে কি হয় সেটা আমরা পরের পার্টে জানতে পারবো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত টাটা, বাই বাই।